চরম ব্রেকিং নিউজ, ক্রেমেনচুকে একটি ইউক্রেনীয় তেল শোধনাগার সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে রাশিয়া। রাশিয়া এমন সময় এই কাজটি ঘটালো যখন ইউক্রেন তেলের সংকটে ভুগছে। শুধুমাত্র রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের যে তেল শোধনাগার এবং ডিপোগুলো ছিল তার অধিকাংশই নিচ্ছিন্ন করে দিয়েছে রাশিয়া। বন্ধুরা, আজ ক্রেমেনচুকে এই হামলাটি চালানো হয়েছে আত্মঘাতী ড্রোনের সাহায্যে। আর আত্মঘাতী ড্রোন মানেই যে ইরানের ভেলকি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সামগ্রিক বিষয় আপনাদের সামনে তুলে ধরব, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে। বন্ধুরা, ন্যাটোর তরফ থেকে বলা হয়েছে বর্তমান যে হামলাগুলো চলছে রাশিয়ার তরফ থেকে আসলে এটি ভয়ানক এবং ভয়ঙ্কর। আমরা যদি শেষ পর্যন্ত ইউক্রেনকে জিতাতে চাই তাহলে ইউক্রেনকে নিয়মিতভাবে সামরিক সহায়তা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। যুদ্ধটি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে ইউক্রেনকে যতদিন পর্যন্ত সম্ভব এবং যতদিন পর্যন্ত প্রয়োজন সামরিক সহায়তা দিয়ে যাওয়া। ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ একেবারে স্পষ্টভাবে এই ঘোষণাগুলো দিয়েছেন। তবে এখনও পর্যন্ত ন্যাটোর কোন দেশ কী পরিমাণ সমরাস্ত্র ইউক্রেনকে দিচ্ছে সে ব্যাপারে খোলাসা করে তিনি বলেননি। তিনি বলেছেন এই মুহূর্তে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের অভ্যন্তরে সরবরাহ করেছি সেগুলো এখনও পর্যন্ত বহু লোকের জীবন বাঁচিয়েছে, সম্পদ রক্ষা করেছে এবং এর বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য অস্ত্রের খুচরা যন্ত্রাংশ প্রয়োজন, যেগুলো ইউক্রেনকে দেওয়ার জন্য আমাদের হিমশিম খেতে হচ্ছে। মূলত একটা ভুল অঙ্ক কষেছিল আমেরিকা এবং ন্যাটো। সেই ভুল অঙ্কের মারপ্যাচে এখন তারাও পরাজিত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে, আর তার সাথে ইউক্রেন নামক দেশটি একেবারে অতল গহ্বরে তলিয়ে গেছে। বর্তমানে ইউক্রেন প্রস্তর যুগে ফিরে গেছে বলে মনে করা হচ্ছে। এখন বাস্তবিকতা হলো তাদের সেই ভুল অঙ্ক বা তাদের সেই রং ম্যাথটি কী ছিল। বন্ধুরা, সেটি আপনাদের সামনে এখন একটু খোলাসা করার চেষ্টা করব। আর কিভাবে রাশিয়া তার 40 থেকে 50টি দেশের বিরুদ্ধে লড়েও এখনও পর্যন্ত দুর্দান্ত প্রতাপে দাঁড়িয়ে রয়েছে এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ভূমি দখলের মাধ্যমে সেগুলোকে আরও পোক্ত করছে। আর 40 থেকে 50টি দেশের সহায়তা পাওয়ার পরও ইউক্রেন কেন রাশিয়ার কাছে হারানো ভূমিগুলো এখনও পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়নি এবং সামনে হবে বলে মনে হয় না। পুরো ব্যাপারটির সারসংক্ষেপ করলে যেটি দাঁড়ায়, এই মুহূর্তে ইউক্রেন নিজের অস্তিত্বের জন্য লড়ছে, আর রাশিয়া নিজের অস্তিত্ব শুধু নয়, মিস্টার ভ্লাদিমির পুতিন নিজের অবস্থান ধরে রাখার জন্য লড়ছেন। এখানে যুদ্ধে পরাজিত হলে রাশিয়ার কোনো ভূমি বেদখল হবে না। যুদ্ধে পরাজিত হলে মিস্টার ভ্লাদিমির পুতিনের ভাগ্য এমন হবে তাকে রাশিয়ার শাসন থেকে সরে যেতে হবে। আর তিনি কি চাইবেন রাশিয়ার মসনদ থেকে সরে যেতে? কখনোই না। তাহলে এখানে কি করতে হবে তার? তিনি যুদ্ধের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। তিনি বিজয়ের জন্য প্রয়োজনবোধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রয়েছেন। সুতরাং এই অবস্থায় ইউক্রেন কতদূর পর্যন্ত যেতে পারে সেই ব্যাপারগুলো তো অবশ্যই বিবেচনার দাবি রাখে। বাস্তবতার এই মুহূর্তে পূর্বাঞ্চলে ইউক্রেন তাদের অবশ্য কিছু সাকসেসের দাবি করেছে, তবে রাশিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত সেগুলোকে অস্বীকার করা হয়েছে। বন্ধুরা, ইউক্রেনের উপর পাহাড় সম চাপ রয়েছে। পশ্চিমা বন্ধুরা তাদের সময় বা টার্গেট বেঁধে দিয়েছে। শীতকাল আসার আগেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে পাল্টা আক্রমণে, না হলে ইউক্রেন আবার পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। মূলত শীতকালকে টার্গেট করে রাশিয়ান বাহিনী তার নতুন হামলার ছক করছে, আর এই হামলায় তারা ইউক্রেনকে একেবারে ধসিয়ে দেবে। সেই জন্য রাশিয়ান বাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা সমরাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে এখানে রেস্ট পাবে। সর্বশেষ পর্যায় পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটবে সেটিতেও মিস্টার ভ্লাদিমির পুতিন অনেকটা সুবিধা পাবেন, কারণ শীতকালীন সময়ে যে অবকাশকালীন সময়টুকু পাবে সেখানে রাশিয়ান বাহিনী সমরাস্ত্র উৎপাদনের মাধ্যমে তার অস্ত্রের মজুদের পরিমাণ এমন পর্যায়ে পৌঁছে নেবে যেখানে সামনে আরও 1 থেকে 1.5 বছর সে যুদ্ধটি অনায়াসে চালিয়ে নিতে পারে এবং লাগাতার অস্ত্র উৎপাদনের মাধ্যমে তার সক্ষমতা বৃদ্ধি করতে পারে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীকে পুরোপুরি পশ্চিমাদের উপর নির্ভরশীল থাকতে হবে। বন্ধুরা, যে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে ভিডিওটি শুরু করেছিলাম, আসলে এই মুহূর্তে যে কাহিনীটি ঘটেছে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে ক্রেমেনচুকে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তেলের ডিপো বা তেলের স্থাপনা অথবা রিফাইনারি ছিল সেই রিফাইনারি একেবারে ধ্বংস করে দিয়েছে রাশিয়া। একসাথে অনেকগুলো আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে এই তেলের রিফাইনারি ধ্বংস হয়ে গেছে। এটি ইউক্রেনের জন্য চরম এক মারাত্মক আঘাত বলে পরিগণিত হচ্ছে। ইউক্রেন এই আঘাতটি কিভাবে সামলে নেয় সেটি হলো এখন দেখার বিষয়। আপনাদের বলেছিলাম ন্যাটো এখানে চরম একটা ভুল করেছে। সেই ভুলটি কি?
আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে এ বিষয়ে আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। আমেরিকা এবং ন্যাটো যে প্রেডিকশন নিয়ে মূলত ইউক্রেন এবং রাশিয়ার সাথে এই যুদ্ধের অংশগ্রহণ করেছিল, সেই প্রেডিকশনটি ছিল তাদের ভুল প্রেডিকশনের উপর ভিত্তি করে তারা ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা দিয়ে শেষ পর্যন্ত পরাজয়ের দ্বার প্রান্তে বা মুখোমুখি রয়েছে। আর এই ব্যাপারটি এখন চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছে। মূলত তারা কল্পনাও করতে পারেনি রাশিয়ান বাহিনী এই ধরনের পরিস্থিতি এইভাবে মোকাবেলা করে পুরো যুদ্ধের সাথে তারা অ্যাডাপ্ট করে নেবে। মূলত তাদের ধারণা ছিল যে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় রাশিয়ান বাহিনী টিকতে পারবে না। আধুনিক যুদ্ধ ব্যবস্থার সামনে রাশিয়ান বাহিনী নিজেকে তো অভিযোজিত করে নিয়েছেই, আরও নতুন নতুন পাল্টা আক্রমণ এবং নতুন অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা পশ্চিমাদের যে সকল অস্ত্র এখানে এসেছে সেগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে বা টার্মিনেট করে দিয়েছে। এবং এর বাইরে ইউক্রেনকে চরম বেকায়দায় ফেলেছে রাশিয়ান বাহিনীর নতুন অস্ত্র, এবং নতুন অস্ত্র খুব কার্যকরভাবে ব্যবহার করেছে রাশিয়ান বাহিনী। এক প্রতিবেদনে জানা গেছে বন্ধুরা, পেন্টাগন এবং আমেরিকা থেকে যে সকল উদ্দেশ্যগুলো মূলত হাসিল করার জন্য ইউক্রেনীয় বাহিনীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে, মূলত আমেরিকা এবং পেন্টাগনের সেই জাজমেন্টগুলো মেলেনি। তারা ভেবেছিল আধুনিক যুদ্ধ ব্যবস্থার সাথে রাশিয়ান বাহিনী কোনোভাবেই তাল মেলাতে পারবে না। তাদের ভাবনা পুরোপুরি একেবারে বেঠিক। রাশিয়ান বাহিনী এই যুদ্ধের সাথে তো খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, এর বাইরে তারা আরও নতুনভাবে যুদ্ধ ব্যবস্থা সাজিয়েছে, নতুন কিছু যুদ্ধ পন্থা এনেছে। তবে এক্ষেত্রে ইরানের অবদান অনস্বীকার্য। রাশিয়া কোনোদিনও হয়তো ইরানের এই অবদান ভুলতে পারবে না। কারণ রাশিয়া যখন হেরে যাচ্ছিল, রাশিয়া কি থেকে কি করবে যখন বুঝতে পারছিল না, তখনই ইরান এমন এক ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে যেটি ইরান এবং ইউক্রেন তখন খুব ভালোভাবে ব্যবহার করছিল না। অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন কেউই তেমনভাবে ব্যবহার করছিল না। তারা অত্যাধুনিক প্রযুক্তির ভারী সমরাস্ত্র একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে যাচ্ছিল। মাত্র $10,000 থেকে $5,000 বা $5,000 থেকে $15,000 মধ্যে এমন কিছু সমরাস্ত্র আসতে পারে যেগুলো যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। তখন ইরানের এই আত্মঘাতী ড্রোনগুলো মূলত যুদ্ধের সিনে চলে আসে। যখন যুদ্ধের সিনে চলে আসে ইরানের এই আত্মঘাতী ড্রোনগুলো, তখনই অর্থনৈতিক যুদ্ধ ব্যবস্থায় পুরোপুরি পাল্টে যায় রাশিয়ার সামরিক বাহিনী। তারা যেন মরা ধরে প্রাণ ফিরে পায়। তারা ইরানের এই আত্মঘাতী ড্রোনগুলো ব্যবহার করে হাজারে শত হামলা চালাতে থাকে ইউক্রেন জুড়ে। ইউক্রেনের সামরিক বেসামরিক স্থাপনাগুলো একেবারে ধূলিসাৎ করে দেয়। এই হামলার মাধ্যমে তারা নতুন রূপে ফর্মে ফিরে আসে। বন্ধুরা, নতুন ফর্মে ফিরে আসার সর্বশেষ সংযোজন হচ্ছে ক্রেমেনচুকে তাদের এই রিফাইনারিটি, অর্থাৎ তেলের রিফাইনারিটি সম্পূর্ণরূপে উড়িয়ে দেয়া। আর এখানেও ব্যবহার করা হয়েছে আত্মঘাতী ড্রোন। বন্ধুরা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরিবর্তে আত্মঘাতী ড্রোনগুলো দিয়ে প্রথম কয়েক মাস তারা একেবারে ফ্রিলি হামলা চালিয়েছে। আর এখানে ন্যাটোর উপলব্ধি হচ্ছে, যদিও আমরা এখনও পর্যন্ত খুব ভালোভাবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছি পূর্বের তুলনায়, তবে সেটি এখনও পর্যন্ত এমন পর্যায়ে করা সম্ভব হয়নি যেটি ইউক্রেনকে রাশিয়ার এই ঝাঁকে ড্রোন হামলা এবং ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল হামলা থেকে রক্ষা করতে পারে। তাই আমাদেরকে এখন এমন চিন্তা করতে হবে যেটি ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করতে পারে। মূলত এর সক্ষমতার অভাব রয়েছে পুরোপুরি ন্যাটোর। বন্ধুরা, একটি কামান বা সাধারণ অ্যামুনিশন অথবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ব্যয়বহুল ব্যবস্থা, এবং ইচ্ছা করলেই অন্য কোনো দেশ ইউক্রেনকে এটি ঝাঁকে দিতে পারবে না। অন্য সমরাস্ত্র যেমন বলার সাথে সাথেই দিয়ে দেয়, ক্রুজ মিসাইল যেমন বলার সাথে সাথে দিয়ে দিয়েছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ইচ্ছা করলেই কোনো দেশই ইউক্রেনকে একেবারে ভুরি দিতে পারবে না। এর সীমাবদ্ধতা রয়েছে। এটি একটি হাই সেন্সিটিভ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটির মূল্য মহামূল্যবান। অর্থাৎ প্রত্যেকটি দেশ নিজের প্রতিরক্ষা ব্যবস্থার ন্যূনতম ব্যবধানটি রেখে তারপরে তারা ইউক্রেনকে সহায়তা করবে, এর আগে কোনো দেশই করবে না। বন্ধুরা, জার্মানি একটি প্যাট্রিয়ট প্যাক 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল। পরবর্তীতে আরেকটির পাঠানোর কথা রয়েছে। এর পূর্বে আমেরিকা তাদেরকে দিয়েছিল। বন্ধুরা, এর মধ্য থেকে 2টি রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজালের মাধ্যমে উড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে আরেকটি বিষয় প্রমাণিত হয়, এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি কোনোভাবে ইউক্রেনের অভ্যন্তরে ঢোকে, রাশিয়ান বাহিনী সেগুলোকে সুনির্দিষ্ট টার্গেটে পরিণত করবে, যে কোনোভাবে অ্যাট এনি কস্ট। এর কারণ হচ্ছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের নীতি নির্ধারণী বা রং পাল্টে দিতে সক্ষম। সুতরাং রাশিয়া কোনোভাবেই চাইবে না ইউক্রেনের কাছে তারা পরাজিত হোক। পরাজিত হওয়ার পরিবর্তে তারা যদি সম্মানজনকভাবে যে জায়গাগুলো ইতিমধ্যে দখল করেছে সেগুলো ধরে রাখতে পারে,
সেগুলো ইউক্রেনের জন্য একটি পরাজয় হিসেবে পরিগণিত হবে এবং রাশিয়ার জন্য একটি চূড়ান্ত বিজয় হিসেবে পরিগণিত হবে। রাশিয়া বর্তমানে সেই দিকে মনোযোগ দিয়েছে, আর সেই দিকে মনোযোগ দেওয়ার জন্য রাশিয়া ভুরি ভুরি রকেট ছুটছে ইউক্রেনকে লক্ষ্য করে। শুধুমাত্র MLRS সিস্টেমের রকেটগুলো যাচ্ছে না, তার সাথে যাচ্ছে দূরপাল্লার ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ভারী কামানের গোলা। অর্থাৎ পঞ্চমুখী এই আক্রমণে একেবারে দিশাহারা ইউক্রেন। তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনগুলোকে শুটডাউন করতে পারলেও অ্যাভারেজলি তারা কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যেগুলো আঘাত আনছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইউক্রেনের কোমর ভেঙে ফেলার জন্য, সেইগুলোই যথেষ্ট। এ ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আল্লাহ হাফেজ।